জাকসু নির্বাচনে এখনো শেষ হয়নি হল সংসদের ভোট গণনা। চূড়ান্ত ফল পেতে আরও দেরি। দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যুতে শোকের পরিবেশ। কখনোই উনি যে একজন টিচার ওই দূরত্বটা রাখতেন না। আমরা খুবই মর্মাহত। ব্যাচের পক্ষ থেকে, আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট ছিল প্লাস টিচার। জাকসু নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের নানা জল্পনা। রহস্যময় ভূমিকা কমিশনার বললেন পর্যবেক্ষক। মূল ঘটনা প্রকাশের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছে, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। নিম্ন ও মধ্যবিত্তের নাগালে নেই অনেক সবজি। পূজা উপলক্ষে আরেক দফা বেড়েছে ইলিশের দাম। মুরগির বাজারও চড়া। দাম বেশি, এক এক মাসে এক এক রকম দাম। ওই রকম যে এখন মৌসুম আসছে আমার যে কমে গেছে এরকম না। বরিশালে কীর্তনখোলা নদীর মাটি অবৈধভাবে নেওয়া হচ্ছে ইটভাটায়। তলদেশ থেকে নির্বিচারে বালু তুলছে সিন্ডিকেট। হুমকিতে প্রাণ প্রকৃতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। হল সংসদের ভোট গোনা হচ্ছে এখনো। গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। নানা জটিলতায় ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। প্রথমেই গণনা হচ্ছে ২১টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত ১৭টি হলের ফলাফল তৈরি হয়েছে, তবে সেটি ঘোষিত হয়নি। হল সংসদের পর জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। জাকসু কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও হচ্ছে। প্রতি হলে পদ সংখ্যা ১৫টি। ভিপি পদে ৯ জন প্রার্থী আর জিএস প্রার্থী ৮ জন। দর্শক, জানবো জাকসু নির্বাচনের সবশেষ অবস্থা। সিনেট ভবন থেকে আমার সহকর্মী রিয়াজ রায়হান আমার সঙ্গে যোগ দিয়েছেন। রিয়াজ, বেলা গড়িয়ে দুপুর, ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে এবং আর কত সময় লাগতে পারে এবং কেনই বা এত বিলম্ব হচ্ছে আমাদের একটু জানাবেন। পর্যন্ত ১৯টি হলের ভোট গণনা শেষ হয়েছে, ১৬টি শেষ হয়েছে এবং ৩টি হলের ভোট গণনা চলছে। তাও সব মিলে ১৯টি হল শেষ হবে কিছুক্ষণের মধ্যেই। আর যে 3টি হল বাকি রয়েছে, একটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ হল, একটি তারাবন বিবি হল এবং প্রীতিলতা হল। এই 3টি হলের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে এবং এখন থেকে 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি চলছে। এবং এই বিরতির পরে মূলত 2টা থেকে যে 3টি হল বাকি রয়েছে সেই 3টি হলের ভোট গণনা কার্যক্রম আবার শুরু হবে। এবং এরপর মূলত যেখান থেকে ঘোষণা যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 3টা নাগাদ। এবং এখানকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, ধারণা করা হচ্ছে বা তারা চেষ্টা করছেন 3টা নাগাদ সব হল সংসদের ভোট গণনা সম্পূর্ণ করে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা তারা শুরু করবেন। তবে একটি কথা বলে রাখা ভালো যে এখন যেটি দেখছেন মূলত সেটি হচ্ছে যেই 3টি হল খোলা ব্যালট বক্সগুলো খোলা হয়েছে সেগুলো গণনা কাজ চলতে থাকবে। এছাড়া আর নতুন করে কোনো ধরনের ব্যালট বক্স খোলা হবে না। আগামী 1 ঘন্টা অর্থাৎ 1টা থেকে 2টা পর্যন্ত নামাজ এবং খাবারের বিরতি রয়েছে। এরপর যে 3টি হলের বাকি রয়েছে তারা মূলত যেই একজন শিক্ষক যিনি মারা গিয়েছেন এখানে ভোটের কাজ করতে এসে বা ভোটের নির্বাচন কাজে অংশ নিতে এসে সেই তার যে জানাজা
সেখানে গিয়েছেন। সেখানে যাওয়ার ফলে মূলত প্রীতিলতা হলের যারা তার সহকর্মী ছিলেন তারা উপস্থিত থাকতে পারছেন না, সেই কারণে সেটি বন্ধ রাখা হয়েছে। এবং পাশাপাশি তাজউদ্দিন আহমেদ এবং তারামণি বিবি হলের নতুন করে এই যে ব্যালট বক্স সেটি খোলা হবে না, সেটি দুপুর 2টা থেকে খোলার সম্ভাবনা রয়েছে। আর আরেকটি তথ্য হচ্ছে, যেহেতু এখানে টেবিলের সংখ্যা কম ছিল, বলা হচ্ছিল জনবল এবং টেবিলের সংখ্যা কম থাকায় মূলত এত বিলম্ব হচ্ছে, অর্থাৎ প্রায় 17-18 ঘন্টা পরেও হল সংসদের ভোট গণনা শেষ হতে পারেনি। তবে তারা টেবিল সংখ্যা বাড়িয়েছেন, বলছেন 7টি টেবিল এর মধ্যে সংযুক্ত করা হয়েছে। বিকেল 3টা থেকে যখন শুরু করবেন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা, তখন 7টি টেবিলে তারা একসাথে শুরু করবেন, অর্থাৎ একটি টেবিলে 3টি করে যদি হল হয় তাহলে 3 সাথে 21টি হল একসাথে শেষ করা সম্ভব হবে। সেক্ষেত্রে হয়তো যদি এটি হয়ে থাকে তাদের যে গণনা অনুযায়ী, তাহলে খুব বেশি সময় লাগার কথা, সন্ধ্যার মধ্যেই ফলাফল পাওয়া সম্ভব হতে পারে। রিয়াজ থাকুন আপনি সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দেব। এখন ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। জাকসু নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনকালীন একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশেদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনা কেন্দ্রে আসেন, কিন্তু সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছেন। দেন আমরা পেশেন্ট পার্টিকে বলে দিই যে উনি মারা গেছে। পরবর্তীতে ওনার হাজব্যান্ড এবং ওনার সাথে কিছু ওনার কলিগ আসছিল, তো ওনারা সবাই মিলে আর কি এসে ওনার ডেড বডি নিয়ে গেছে। এটাই। দর্শক, পুরাতন কলাভবনের সামনে আছেন আমার সহকর্মী শামীম রেজা, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শামীম, খুবই মর্মান্তিক একটি ঘটনা আমরা জানি, একটু জানাবেন আমাদের কখন নাগাদ হতে পারে শিক্ষিকার জানাজা এবং তার মৃত্যুতে ভোট গণনায় কোনো প্রভাব পড়েছে কি? হ্যাঁ ছোয়া, কিছুক্ষণ আগেই আসলে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ তার ডিপার্টমেন্টে এসেই পৌঁছেছে, যেখানে তিনি এসে ক্লাস নিতেন, তার শিক্ষার্থীদের সাথে আড্ডায় ক্লাসে মেতে উঠতেন। কিছুক্ষণ আগেই আসলে সেখানে তার নিথর সেই মরদেহ এসে পৌঁছেছে এবং দেখতেই পাচ্ছেন তার প্রিয় শিক্ষার্থীরা আসলে তার প্রিয় শিক্ষকের নিথর দেহে আসলে নিথর দেহ দেখে আসলে সবাই কান্নায় ভেঙে পড়েছেন। যে শিক্ষকের সাথে প্রতিদিন দেখা হতো, যে শিক্ষকের সাজেশনে পরীক্ষা দিতেন, তারা বলছিলেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা পড়াশোনায় যে পিছিয়ে পড়ছিলেন, তাদের এই শিক্ষকই তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যতটা পিছিয়ে পড়ছো যার যার জায়গা থেকে চেষ্টা করো, আমি পরে দেখব। যিনি আসলে যার উপর তারা আস্থা রেখেছিলেন আজ তিনি নেই। এরকম ধরনের কথাগুলোই তারা আওড়াচ্ছিলেন এবং কাঁদছেন। আসলে এখানকার দৃশ্যটা আসলে দেখতেই পাচ্ছেন, সবকিছু মিলিয়ে একটা শোকাবহ পরিবেশ এখানে বিরাজ করছে। ছাত্র ছাত্রী তার সব শিক্ষার্থীরাই আসলে এখানে উপস্থিত হয়েছেন। আরও বেশি কষ্টের সবার জন্য তারা আসলে বলছিলেন যে তিনি প্রথম শিক্ষক যিনি এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেই তিনি শিক্ষক হয়েছেন, এজন্য তার প্রতি তাদের ভালোবাসা আন্তরিকতার জায়গাটা আরও বেশি ছিল। তবে আমরা যতদূর জানতে পেরেছি এই তার মৃত্যুকে কেন্দ্র করে আসলে ভোট গণনায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েনি। তারা বলছেন যে তারা আসলে দুপুর নাগাদ যে ফল প্রকাশ করতে চেয়েছেন, নির্ধারিত সময়ে সেই ভোট গণনার কাজ শেষ হবে। ছোয়া। জি শামীম, এবং সকলে যে শোকে স্তব্ধ সেটিও দেখছিলাম আপনার মাধ্যমে, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার।
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত, কেউ আবার বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন যা কিছুই ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ করে থেকে সন্দেহ তৈরি করছেন তারা। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব, আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময়। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিয়াকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে গিয়ে কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা হতে পারে। এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়টা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে যেটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে ডাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডাক্তার জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন।
ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টির দাপট কমলেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসেনি অনেক সবজি। একাধিক পণ্যের দর 150 টাকার উপরে। চোখে পানি আনছে কাঁচামরিচের দামের ঝাঁজ। ব্যবসায়ীদের যুক্তি, আগের চেয়ে আবাদ কমেছে, তার উপর পাইকারি ও খুচরা বাজারের দামে বিস্তর ফারাক। আরও জানাচ্ছেন আমার সহকর্মীরা। আমাদের ছোটবেলায় দেখেছি বাংলাদেশে ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন সবজির উৎপাদন নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হয়নি এবং সবসময় সবজির দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালে ছিল, সরবরাহ স্বাভাবিক ছিল। এখন এসে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখনই কিন্তু বাজারে তার প্রভাব পড়ে এবং দাম কিন্তু অনেকাংশে বেড়ে যায়। যত ধরনের সবজি আছে সবগুলোর দামই 70 থেকে 80 টাকার কাছাকাছি। বিশেষ করে সবচেয়ে দামি সবজি এই মুহূর্তে বাজারে কাঁচামরিচ 200 টাকা কেজি। এর বাইরে টমেটো, গোল বেগুন কিংবা আরও যেসব গাজর রয়েছে এই ধরনের সবজির দামও কিন্তু কাছাকাছি অবস্থাতেই ওঠানামা করছে। ওই পর্যাপ্ত পরিমাণ আইতাছে না, আইবো ওইটা উৎপাদন হইলে নাইবো। 60 টাকা 70 টাকার উপরে কোনো সবজি থাকার কথা না। এখন বর্তমানে 100 টাকা 120 টাকা 80 টাকা নিচে কোনো সবজি নেই। ক্রেতারা বলছেন যে একদিকে বাজারে মাছ মাংসের খুব একটা মধ্যবিত্তের নাগালে নেই, তারা কিছুটা সবজি খেয়ে দিন পার করার চেষ্টা করেন। সেটিও যখন দামি হয়ে যায় তখন কিন্তু স্বভাবতই তাদের পকেটে চাপ পড়ে। আগে বেগুন ছিল আপনার 120 টাকা কেজি, হয়ে গেছে 200 টাকা কেজি, তো মাল দাম বাড়তি না, তখন আগের তো অনেক কষ্ট হয়। এবারে আমরা উত্তরাঞ্চলের খবর জানতে চলে যাচ্ছি বগুড়ায় আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে। ধন্যবাদ। বর্ষায় টানা বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে গেল 2 মাস ধরে সবজির উৎপাদন বেশ ব্যাহত হয়েছে। তবে গেল 2 সপ্তাহ ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত অনেকখানি কমে যাওয়ায় সবজির উৎপাদন বাড়াতে শুরু করেছেন কৃষক, যার ফলে এই হাটে সবজির যোগান যেমন বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে অনেক সবজির দাম। গত 2 সপ্তাহে বর্তমানে কোনো বৃষ্টি নেই, যার কারণে খেতে সবজির একটু উৎপন্ন বেশি, যার কারণে বর্তমানে একটু উৎপন্ন বেশির কারণে একটু বাজারটা একটু নিম্নমুখী। কৃষক, ব্যবসায়ী আর পাইকাররা বলছেন আর মাত্র 2-3 সপ্তাহের মধ্যে এই হাটগুলোতে আসতে শুরু করবে শীতকালীন আগাম সবজি। তখন বর্তমান সবজিগুলোর দাম আরও খানিকটা কমে যাবে বলে মনে করছেন তারা। বাড়ার সম্ভাবনা খুব কম। মূল্য আর ফুলকপি নামবি, বাজার আরো আগুন হবে, কিন্তু এগুলা চলবে না, তখন কম খাবি। চলে যাচ্ছি নরসিংদীতে সহকর্মী আয়ুব খান সরকারের কাছে। তিনি জানাবেন সেই অঞ্চলের কৃষক এবং কৃষির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি এই নরসিংদী শহরের বড় বাজারের এই সবজি বাজারে। বেশ কয়েক সপ্তাহে বৃষ্টির ফলে এবং পরিবহন খরচ সহ বিভিন্ন কারণে বেড়েছে এইসব সবজির দাম। 40 টাকা কেজি, আবার গাজর বেছে 90 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি। বর্ষাকাল তো ফাঁদিয়ে জমি নষ্ট হয়ে গেছে ফসল, মানে সবজি মনে করেন কম। সম্প্রতি সবজির দাম বেড়ে যাওয়ায় এখানে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। সবজির দাম অনেক বেশি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমরা একটু টানা হেঁচড়াই হই। নরসিংদীর সবজি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মাছের দাম চড়া, পূজা উপলক্ষে আরও চড়েছে ইলিশের বাজার। জেলেদের হাত ঘুরে নানাভাবে ইলিশ যাচ্ছে ভারতে, দাবি বিক্রেতাদের। মিলছে না বড় আকারের ইলিশ। নতুন করে উত্তাপ ছড়িয়েছে পোলট্রি বাজারে। কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা, বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। এখন মাছের ভরা মৌসুম, বাজারে সরবরাহ বেড়েছে আগের চেয়ে বেশি। নদ নদী আর খালবিলের সুস্বাদু মাছের দেখা মিলছে, কিন্তু দামে স্বস্তি নেই। যোগান বাড়লেও এর ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। বেশিরভাগ চাষের মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজিতে, আর নদ নদীর মাছের জন্য গুনতে হবে 800 থেকে 1200 টাকা কেজি। দীর্ঘদিন ধরে মাছ বাজারের এমন চড়া দামে বেকায়দায় পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা।
মাছের দাম তো আপনি দেখতেই আছেন যে দাম বেশি, এক এক মাছে এক এক রকম দাম। আমার কাছে মনে হয় না যে কমেছে, কারণ আগেও আমি যেভাবে কিনেছি এখনও সেভাবেই কিনছি। মানে ওই রকম যে এখন মৌসুম আসছে আমার যে কমে গেছে এরকম না। ভাই মাছের দাম গত সপ্তাহের মতোই আছে, কিন্তু বৃষ্টি তো কাস্টমার কম। মনে করেন গত সপ্তাহে পাবদা 400 বেচছি, এ সপ্তাহে 400 বেচতে আছি, শিং মাছ 400 বেচি, 400 বেচতে আছি। ধরাছোঁয়ার বাইরে এখন ইলিশের বাজার। পূজা উপলক্ষে দাম আরও এক দফা চড়েছে। 1 কেজি আকারের নদীর ইলিশের জন্য গুনতে হবে 27 থেকে 2800 টাকা, আর 600 থেকে 700 গ্রামের ইলিশের জন্য দিতে হবে 1600 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, পূজা উপলক্ষে জেলেদের হাত ঘুরে নানাভাবে ইলিশ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। 100, 200 টাকা, 150 টাকা ডিফারেন্স। আর ইলিশ মাছের তো সামনে যাওয়াই যায় না। 1300-1400 গ্রাম ছিঁড়া চলে যায় 2700-2800 টাকা কেজি। ভারতে বিলাগে চলে যাচ্ছে, সরকার বাড়াচ্ছে না কে বাড়াচ্ছে জানি না, কিন্তু ঢাকায় ঢুকতেছে না, সব ইন্ডিয়ায় চলে যাচ্ছে এই পুজোয়। স্বস্তি নেই পোলট্রি বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে 20 টাকার বেশি, বিক্রি হচ্ছে 190 টাকায়। তবে সামান্য কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। 1 কেজির জন্য দিতে হবে 310 টাকা। কিনতে সমস্যা হয়ে যাচ্ছে, প্রতিদিন দাম বাড়ছে, ওই রেটে তো কিনতে পারতেছি না। প্রথম যে রেটে কিনি ওই রেটে তো পরের দিন এসে কিনতে পারতেছি না। ব্রয়লারের দাম আজকে আপনি একটু বাড়তি, 5 টাকা একটু বাড়তি বাড়ছে। আগে 85 টাকা বেচছি, কালকে 80-85 বেচছি, এখন আবার বাড়ছে। সোনালী মুরগির দাম হলো 320 টাকা কেজি, 1 নম্বরটা সবচেয়ে ভালোটা। আর দেশি মুরগির কেজি হলো 580 টাকা। স্থিতিশীল আছে ডিমের বাজার। প্রতি ডজন লাল ডিম মিলছে 130 থেকে 135 টাকায়, আর সাদা ডিমের দাম হাঁকা হচ্ছে 120 টাকা ডজন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের 2টি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। চট্টগ্রামের মিরসরাইতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে সহ প্রাণ গেছে 3 জনের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়েছিল কাভার্ড ভ্যানটি। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রাইভেট কারে থাকা গোলাম সরওয়ার ও তার মেয়ে মুস্কানের। আহত হন 3 জন। উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় সাগর নামের আরও একজনের। মরদেহগুলো জোরারগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। কুষ্টিয়ায় তীব্র হয়েছে পদ্মার ভাঙন। এতে বিলীন বিজিবি ক্যাম্প, প্রাথমিক বিদ্যালয় সহ অর্ধশতাধিক বাড়িঘর। বুধবার রাত থেকে দৌলতপুরে সীমান্তবর্তী এলাকা উদয়নগরে ভাঙন শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করলেও কোনো সুফল মেলেনি। বছরের পর বছর ধরে পদ্মার আগ্রাসী রূপে শিকার হয়ে আসছে সীমান্তবর্তী এই জনপদ। এদিকে ভাঙনের শিকার উদয়নগর বিজিবি ক্যাম্প না থাকলে নিরাপত্তাহীনতা নিয়ে বসবাস করতে হবে বলছেন স্থানীয়রা। আর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। আমার ধরেন নদীতে ভাঙ্গে নিছে, আমরা বর্ডারের কাছে ধরেন আমার ক্যাম্প গাঙ্গে ভাঙ্গে লইছে গা। এখন তো গরিব মানুষ সবাই বাড়িঘর ভাঙতে আছে। সরকার যদি আমাদের দিকে একটু তাকাইতো, বাইন্দা দিত, আমরা তো বাঁচতাম। নদী ভাঙন রোধের যে ব্যবস্থাটা একটু দেরি হয়ে গেছে, বিধায় আমাদের এই এলাকাটা এখন ভাঙনের কবলে। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা উদয়নগরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিজিবি ক্যাম্প, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ অসংখ্য বসতভিটা। আমরা এখনকার অবস্থা জানতে চাই আমার সহকর্মী রুহুল আমিন বাবুর কাছ থেকে। তিনি আছেন সেখানে। বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের একটু জানাবেন এখন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, এবং মানুষের ভোগান্তি সম্পর্কেও জানতে চাই বিস্তারিত।
ছোঁয়া, আসলে এখানকার মানুষের ভোগান্তির কথা বলে শেষ করা যাচ্ছে না। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এতক্ষণ আমরা উদয়নগর বিজিবি ক্যাম্পের ওখানে ছিলাম, যেটি এখন আর কিছুই নেই, যেটা নদীগর্ভে বিলীন হয়েছে পদ্মাতে। এবং ঠিক একটু গ্রামের মধ্যে এসেছি, অর্থাৎ সাধারণ মানুষের যে দুর্ভোগ, তারা যে ভিটা মাটি ছেড়ে চলে যাচ্ছে, ঘর বাড়ি নিয়ে চলে যাচ্ছে অন্যত্র, আমরা সেটা দেখছি। এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ন 47-এর সিও রয়েছেন মাহবুব মোর্শেদ। তিনি কিন্তু এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কিন্তু আলাপ করছেন। আমরা কিন্তু সেটিও দেখছি, অর্থাৎ সাধারণ মানুষদেরকে তিনি সাহস যোগাচ্ছেন যে, এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থার বিষয় রয়েছে এবং সেই সাথে আসলে যে বর্ডারেরই একেবারেই খুব কাছে, কিন্তু একেবারে 200 মিটার বা 100 মিটার পরেই কিন্তু ভারতীয় সীমান্ত এলাকা, যে কারণে কিন্তু এই এলাকা দিয়ে মাদক এবং অস্ত্রসহ অন্যান্য আরও যেসব পথে জিনিসগুলো আসে, সেগুলো কিন্তু নিরাপত্তা ঝুঁকি, অর্থাৎ দেশের অভ্যন্তরে এরকম নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এবং নদীপথে কিন্তু একেবারেই অনিরাপদ হয়ে উঠেছে, যে কারণে কিন্তু বিজিবির পক্ষ থেকে আসলে সাধারণ এলাকাবাসীদেরকেও সচেতন করা হচ্ছে এবং তাদেরকে সাথে নিয়ে কিন্তু আসলে যে যতটুকু করা যায় আর কি। এবং অস্থায়ীভাবে এখানকার স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন, তারা কিন্তু দাবি করছে যে অস্থায়ীভাবে হলেও এই চর চিলমারি এখানে রয়েছে, এবং চর চিলমারি এলাকাতেও কিন্তু এখানে আরেকটি বিজিবি ক্যাম্প রয়েছে, অর্থাৎ আমার খুব কাছে, কিন্তু সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এবং এখানকার গ্রামবাসীরা তো সেই সাথে রয়েছে, তাদের একটাই দাবি যে এখানে আপাতত তাদেরকে রক্ষা করা হোক এবং স্থায়ী বাঁধ নির্মাণের মধ্যে দিয়ে এই ভাঙন এবং নিরাপত্তা বলয় তৈরি করা হোক। সোয়া, এইটি এখানকার মানুষদের দাবি। জি, বুঝতে পেরেছি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দিনের আলোয় কাটছে তীর, রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু। বরিশালের কীর্তনখোলা নদীতে বর্তমান চিত্র এমনটাই। আসন্ন মৌসুমকে সামনে রেখে নদী তীরের মাটি কাটার উৎসবে মেতেছে ইটভাটার মালিকরা, আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট। এর ফলে নদী ভাঙনে সর্বস্ব হারানোর ঝুঁকিতে বহু পরিবার। যদিও জেলা প্রশাসন বলছে নজরে এলেই ব্যবস্থা নিচ্ছে তারা। মাত্র 2 মাস পর শুরু হবে ইট পোড়ানো, তাই বরিশালের 3 স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল কাদামাটি। ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে। যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলেই দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী। টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার। শুধু 3 স্টার নয়, এই অঞ্চলের শত শত ইট ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে। এবারে বেরি খাইয়ে কাটতে আছে, ওই বেরিবাদ বাইকে গেলেই তো দেখা আছে আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাবে, বালিঘাটের দিকে পানি ঢুকে দেবে। এটা তো যারা দেখা যাইতেছে ইট ভাটার জন্য কাটতেছে, তাই আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম অবৈধ ড্রেজার। দিনের আলোতে শান্ত এই ড্রেজারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাতের আধারে। রাত যত গভীর হয়, কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘনফুট বালু। বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, দেখা দিয়েছে নদী ভাঙন। শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কীর্তনখোলায় বালুমহালের কোনো ইজারা নেই। তবে রাতের আধারে নদীর চরমোনাই, চরবাড়িয়া, চাঁদমারি, বিশ্ববিদ্যালয়, কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। অভিযোগ আছে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা। রাত্রে যেদিন ডাবল ট্রিপ হয়, দুইটা যায় বা চারটে যায়, ভাঙতে ভাঙতে যাচ্ছে যে ড্রেজাল চরে দিন রাত 24 ঘন্টা ভাই, সব দিকে ওখানে থাকতে পারে। এলাকা আপনি যার দ্বার দিকে কেউ ঘুমাইতে পারে না। ভাঙে বেশি, দেখি কাটে এটি ভাঙে বেশি। জমি জমা সবই আমাদের নদীতে বিলীন হয়ে গেছে একাধিকবার। আমাদের এই 4 বারের পর আমরা পারে জমছি। কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক। অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ এসছে, তাতে আমরা প্রায় 12টি মামলা হয়েছে, প্রায় 9,50,000 টাকা জরিমানা করেছে এবং 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আমরা নিয়মিত যখনই আমরা খবর পাই তখনই আমরা নিয়মিত অভিযান চালাই।
নদী রক্ষায় জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বাংলাদেশ ও চীন যৌথ সক্ষমতা দেখাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করা হয়েছে। সিল্ক রুট থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, তৈরি পোশাক সহ অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে হবে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। বশির উদ্দিন আরও বলেন, বছরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায় সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। উপদেষ্টা আরও জানান, ট্যারিফ ইস্যুতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। ট্যারিফের কাঠামোগত রূপ দেওয়ার জন্য তাদের সাথে আলোচনা করা হবে। যৌথ সক্ষমতা এবং আমাদের পরস্পরের যে কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ BRI, দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের উদ্যোগ, যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে। ঝালকাঠিতে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। 5 শতাধিক সমিতি আছে জেলা জুড়ে। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকদের টাকা, এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রটি। প্রায় 150 সমিতি এরই মধ্যে শত শত মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। কিছুদূর পরপরই দেখা যায় এরকম সমবায় সমিতির অফিস, বেশিরভাগেরই আবার অফিসে ঝুলছে তালা। ঝালকাঠির 4 উপজেলায় রেজিস্ট্রেশন নেয়া সমবায় সমিতির সংখ্যা 565টি। এর মধ্যে বর্তমানে চলমান রয়েছে 410টি। বাকি বন্ধ থাকা প্রায় 150 সমবায়ের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নগদ 3.5 লাখ টাকা এবং পার্থসারথী সমবায় সমিতিতে আমার 4 লাখ টাকা। অবসরের টাকাটা আমি রাখছি, এখন আমি অসহায় পড়ছি। আস্থা অফিসে 1,05,000 টাকা ছিল, তারা নিয়ে পালাই গেছে। আরও কর্মী ম্যানেজারেরা বলছে যে পাওয়া যাবে লোক, আপনাকে কোনো চিন্তা নাই। গরু বিক্রি করিয়া আমি 30,000 টাকা জমা করছি। এই 30,000 টাকা যদি 60,000 পাই তো আমি আর একটু বেরোবে। এই গ্রামের এমন কোনো লোক নাই যার কম বেশি টাকা না আছে। সেই টাকা নিয়ে আজকের এই সমিতি লোকজন উধাও। ভুক্তভোগীরা বলছেন, অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সমবায় সমিতি চক্র। এরপর অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে চক্রের সবাই। সমিতির ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকে। 5.5 লাখ টাকা আমি জমা রাখছি, আমার সেই টাকা না দিয়ে তারা কোথায় উর্ধ হয়ে গেছে। ডিপিএস তাইতে আমার হয়েছে 2,40,000 টাকা হয়েছিল, সেই সমিতি পালাই গেছে। মানুষের চাপে মানুষের টাকা পাবে, এই চাপ দিয়েছে চারিদিক দিয়ে, তাই পালাই গেছে। জেলা সমবায় কর্মকর্তা জানালেন, বেশিরভাগ সমিতি নিয়মনীতি না মেনে সুদের ব্যবসা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। কিছু সমবায় সমিতির কর্তৃপক্ষ সুদের ব্যবসা করে। সুদের ব্যবসার ব্যাপারে আমি বারবারই নিষেধ করতেছি যে এইভাবে সমবায় আইন কানুন না মান্য সমবায় করা ঠিক না, সমবায় করা সঠিক নয়। সঠিকভাবে আইন কানুন জেনে সমবায় সমিতি করেন। সুদ নির্ভর কোনো সমবায় সমিতি করা চলবে না। অসাধু চক্রটিকে আইনের আওতায় এনে লোপাটকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের পর পোল্যান্ডে প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করছেন ন্যাটো। আকাশসীমা সুরক্ষায় দেশটিতে 3টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে ফ্রান্স। 300 সেনাসহ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা বসাচ্ছে আরেক ন্যাটো মিত্র নেদারল্যান্ডস। হুমকি মোকাবেলায় হেলিকপ্টারের বহর পাঠাবে চেক প্রজাতন্ত্র। ধারণা করা হচ্ছে পোল্যান্ডের আকাশ রক্ষায় যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে যুক্তরাজ্য। মঙ্গলবার আকাশসীমা লঙ্ঘন করে পোল্যান্ডে অনুপ্রবেশ করে রাশিয়ার কয়েকটি ড্রোন, যার মধ্যে 3টি ভূপাতিত করে দেশটির সশস্ত্র বাহিনী। এই ঘটনার পর অনেকটা নড়েচড়ে বসেছে সামরিক জোট ন্যাটো।
রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবার পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটিতে আধুনিক প্রজন্মের 3টি রাফাল ফাইটার জেট পাঠানোর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে ন্যাটো মিত্রদের পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করার আহ্বান জানান পোলিশ প্রধানমন্ত্রী। পোল্যান্ডকে সমর্থনের দ্ব্যর্থহীন ঘোষণা এসেছে ফ্রান্সের প্রেসিডেন্টের পাশাপাশি ব্রিটেন, নেদারল্যান্ডস এবং সুইডেনের নেতাদের কাছ থেকে খুবই স্পষ্ট বার্তা পেয়েছি। আমি নিশ্চিত জাতীয় নিরাপত্তার স্বার্থে মার্কিন মিত্রদের উপর নির্ভর করতে পারে পোল্যান্ড। এদিকে শিগগিরই পোল্যান্ডে 300 সেনাসহ আলোচিত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বসাচ্ছে নেদারল্যান্ডস। এগিয়ে এসেছে আরেক মিত্র চেক প্রজাতন্ত্র। হেলিকপ্টারে বহরসহ অন্তত 100 সেনা পাঠানোর কথা রয়েছে দেশটির। ধারণা করা হচ্ছে আকাশসীমার রক্ষায় পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন করতে পারে ব্রিটেন। এর আগে আগস্টের শুরুতে পোল্যান্ডে 5টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করে জার্মানি। 2টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও সরবরাহ করে বার্লিন। শুধু পোল্যান্ডে নয়, সমগ্র ইউরোপ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে চলছে তৎপরতা। এর আগে রোমানিয়ায় 5 টাইফুন যুদ্ধবিমান এবং নরওয়েতেও মোতায়েন করা হয় মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম। অনিক রহমান, যমুনা নিউজ।